আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি অনার্স 4th ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমার কোর্সের নাম হলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং আজকের আলোচ্য বিষয় হলো দি ফাইন্যান্সিং ডিসিশন। দি ফাইন্যান্সিং ডিসিশন এই টপিকের উপরে ইতিপূর্বে অনেকগুলো ক্লাস নিয়েছি এবং কিছু অঙ্ক তোমাদেরকে করিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ আমি এই দি ফাইন্যান্সিং ডিসিশন এই টপিকের উপরে নতুন আরও একটি অঙ্ক করানোর জন্য উপস্থিত হয়েছি। আমি অঙ্কটি পড়ছি। এ কোম্পানি উইথ নেট অপারেটিং আর্নিংস EBIT of টাকা 3 lakhs is attempting to evaluate a number of possible capital structure given below. Which of the capital structures will you recommend it and why? দেখো, একটি কোম্পানির EBIT দেওয়া আছে 3 লাখ টাকা এবং তারা একটি ক্যাপিটাল স্ট্রাকচারকে নির্ধারণ করতে চাচ্ছে বা একটি ক্যাপিটাল স্ট্রাকচার তারা নির্ণয় করতে চাচ্ছে। নিচে ক্যাপিটাল স্ট্রাকচার সম্পর্কে কিছু তথ্য তোমাকে দেওয়া হলো এবং একাধিক ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া হলো। এর প্রেক্ষিতে তুমি একটি উপযুক্ত ক্যাপিটাল স্ট্রাকচার বের করো। দেখো, ক্যাপিটাল স্ট্রাকচার এখানে 5টি দেওয়া আছে। ক্যাপিটাল স্ট্রাকচার 1, 2, 3, 4, 5। ডেপ্ট ইন ক্যাপিটাল স্ট্রাকচার এবং এই ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ঋণের পরিমাণ কতটুকু এগুলো দেওয়া আছে এখানে। প্রথম ক্যাপিটাল স্ট্রাকচারের ঋণ দেওয়া আছে 3 লাখ, তারপর এটা দেওয়া আছে 4 লাখ, দেন 5 লাখ, এরপরে 6 লাখ, এরপরে 7 লাখ। তারপর দেওয়া আছে কেডি। কেডি হলো কস্ট অফ ডেট বা ইন্টারেস্ট রেট। আমরা যে ঋণ নিয়েছি এই ঋণের সুদের হার কত। কেই হলো কস্ট অফ ইকুইটি। আমার এখানে যে ঋণের আমার যে ক্যাপিটাল স্ট্রাকচার রয়েছে সেখানকার যে ইকুইটি রয়েছে সেই ইকুইটির কস্ট কত। এর উপর বেস করে আমরা এখন আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারটি নির্ধারণ করব যে কোনটি আমাদের বিজনেসের জন্য রিকমেন্ডেড করা উচিত। প্রিয় ছাত্রছাত্রীরা, এখন এই সমাধানটি করার জন্য আমি একটি টেবিল তৈরি করে নিচ্ছি। দেখো, আমরা টেবিলটার মধ্যে যে 5টি ক্যাপিটাল স্ট্রাকচার রয়েছে সেগুলোকে উপস্থাপন করব। এক, দুই, 4, 5। আমরা লিখব ক্যাপিটাল স্ট্রাকচার, capital structure 1, 2, 3, 4, 5। এটি রিকমেন্ডেড করার জন্য বা এটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমে EBIT দেওয়া ছিল। আমরা লিখব EBIT। দেখো, EBIT দেওয়া আছে 3 লাখ। আমরা প্রত্যেকটি ক্যাপিটাল স্ট্রাকচারে এই 3 লাখ টাকা EBIT লিখব। EBIT থেকে আমাদের মাইনাস করতে হবে ইন্টারেস্ট।
এই ইন্টারেস্ট কোথায় পাবো? দেখো ইন্টারেস্ট এখানে সরাসরি দেওয়া নেই। আমার অঙ্কের মধ্যে যে টেবিলটি দেওয়া আছে সেই টেবিলের ডেপ্ট ইন ক্যাপিটাল স্ট্রাকচার, আমার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ঋণের মাত্রা কতটুকু সেগুলো দেওয়া আছে। তো ওই ঋণের টাকাকে বা ঋণকে আমরা কেডি দ্বারা গুণ করব। যেমন ক্যাপিটাল স্ট্রাকচার 1-এ ঋণ আছে বা ডেপ্ট ইন ক্যাপিটাল স্ট্রাকচার আছে 3 লাখ, আর কেডি দেওয়া আছে 10%, তাহলে 3 লাখে যদি 10% করি তাহলে আমার আসবে 30,000। ক্যাপিটাল স্ট্রাকচার 2-তে ডেপ্ট দেওয়া আছে 4 লাখ, কেডি দেওয়া আছে 10%, তাহলে 4 লাখে 10% করলে 40,000। ক্যাপিটাল স্ট্রাকচার 3-এ ডেপ্ট দেওয়া আছে 5 লাখ, কেডি আছে 11%, তাহলে 5 লাখে 11% করলে 55,000। চতুর্থ নম্বর আছে 6 লাখ, কেডি আছে 12%, তাহলে 6 লাখে 12% করলে 6×72,000। এরপরে আছে হলো পঞ্চম নম্বরে 7 লাখ, কেডি আছে 14%, তাহলে 7 লাখে যদি 14% দিয়ে গুণ করি তাহলে 98,000 টাকা। এখন দেখো আমরা এই ইবিআইটি থেকে ইন্টারেস্টকে মাইনাস করে দেওয়ার পর যেটি পাবো সেটাকে, এখানে কোনো ট্যাক্স রেট দেওয়া নাই, তাহলে এটাকে বলবো নেট ইনকাম। নেট ইনকাম বা এনআই। 3 লাখ থেকে 30,000 বিয়োগ দিলে 2,70,000, 3 লাখ থেকে 40,000 বিয়োগ দিলে 2,60,000, 3 লাখ থেকে 55,000 বিয়োগ দিলে 2,45,000, 3 লাখ থেকে 72,000 টাকা বিয়োগ দিলে 2,28,000, 3 লাখ থেকে 98,000 টাকা বিয়োগ দিলে 2,02,000 নেট ইনকাম হয়ে গেল। এখন আমরা লিখব হলো যে এখানে আমার অঙ্কের ভিতরে কেই দেওয়া ছিল, আমরা কেইটা লিখব। দেখো কেইটা দেওয়া আছে ক্যাপিটাল স্ট্রাকচার 1-এ 12%, 12% মানে হলো 0.12, তারপর আছে 12.5%, 0.125, তারপর আছে 13.5%, 0.135, তারপর আছে হলো 15%, 0.15, তারপর আছে 16%, 0.16। তাহলে দেখো কেই আমরা এখান থেকে লিখে নিলাম। এরপরে আমরা এখান থেকে ইকুইটির পরিমাণটা বের করব, তাহলে লিখব ভ্যালু অফ ইকুইটি। ভ্যালু অফ ইকুইটি, এটিকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এটি বের করার সূত্রটা হবে এনআই ভাগ কেই। এনআই কে কেই দ্বারা ভাগ করব। দেখো এখানে এনআই আছে 2,70,000, কেই হলো 0.12, তাহলে 2,70,000-কে 0.12 দ্বারা ভাগ করলে 22,50,000। এখানে এনআই হলো 2,60,000, কেই হলো 0.125, 20,80,000। এনআই হলো 2,45,000, কেই হলো 0.135, 18,14,815, 18,14,815। তারপরে এনআই হলো 2,28,000, কেই হলো 0.15, 15,20,000। এনআই হলো 2,02,000, কেই হলো 0.16, 12,62,500। এরপরে আমরা লিখব হলো ভ্যালু অফ ডেপ্ট। আমার
ঋণের পরিমাণটা কতটুকু এক একটা ক্যাপিটাল স্ট্রাকচারে। ভ্যালু অফ ডেট বি, আমার অঙ্কের মধ্যে ঋণের পরিমাণটা দেওয়া আছে। ক্যাপিটাল স্ট্রাকচার 1 এর ডেপ্ট দেওয়া আছে 3 লাখ, ক্যাপিটাল স্ট্রাকচার 2 তে দেওয়া আছে 4 লাখ, এরপরে দেওয়া আছে 5 লাখ, তারপর দেওয়া আছে 6 লাখ, সর্বশেষ হলো 7 লাখ। আমি ক্যালকুলেশন করে দেখো ইকুইটির পরিমাণ বের করেছি আর ডেপ্ট আমার অঙ্কের মধ্যে দিয়ে দেওয়া আছে। এখন এই জায়গা থেকে আমরা ফার্মের ভ্যালুটা বের করে ফেলতে পারবো। অতএব ভ্যালু অফ ফার্ম, এই ফার্মের ভ্যালু কত হবে? এই ফার্মের ভ্যালুটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। এটি বের করার সূত্রটা হলো বি ইকুয়ালস টু এস প্লাস বি। ইকুইটির সঙ্গে ঋণ যোগ করব। দেখো ক্যাপিটাল স্ট্রাকচার 1 এ ইকুইটি হলো 22,50,000, এর সঙ্গে যদি বি ঋণ 3 লাখ টাকা যোগ করি তাহলে 25,50,000 টাকা, 25,50,000। তারপর আছে 20,80,000, তার সঙ্গে 4 লাখ যোগ দিলে 24,80,000। ক্যাপিটাল স্ট্রাকচার 3 তে আমার এস এর পরিমাণ 18,14,815 এবং ঋণের পরিমাণ বি হলো 5 লাখ, যোগ দিলে 23,14,815। ক্যাপিটাল স্ট্রাকচার 4 এ এস এর মান হলো 15,20,000 আর বি হলো 6 লাখ। তা 15,20,000 এর সঙ্গে 6 লাখ যোগ করলে 21,20,000। ক্যাপিটাল স্ট্রাকচার 5 এ এস হলো 12,62,500, বি হলো 7 লাখ, যোগ করলে 19,62,500। দেখো আমার এই ফার্মের ভ্যালু বের হয়ে গেল। এখন আমরা কি করব? ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা একটু বের করে নেব এখান থেকে। যাতে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে আমরা K0 দ্বারা প্রকাশ করি। এটি বের করার সূত্রটা হলো EBIT ভাগ ভি। EBIT কে ভি দ্বারা ভাগ করব। দেখো এই যে EBIT আছে 3 লাখ, ভি বের করেছি 25,50,000। তো 3 লাখরে 25,50,000 দিয়ে ভাগ করে দিলে 0.1176। তারপরে EBIT 3 লাখ, ভি হলো 24,80,000, 0.13 দিয়ে দিই। এরপরে EBIT 3 লাখ, ভি হলো 23,14,815, 0.1296। EBIT 3 লাখ, ভি হলো 21,20,000, 0.1415। EBIT 3 লাখ, বি হলো 19,62,500, 0.1529। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আমার ক্যালকুলেশন সব শেষ হয়ে গেল। এখন একটি সিদ্ধান্ত আমাকে দিতে হবে যে এই যে 5টা ক্যাপিটাল স্ট্রাকচার আছে, এই 5টা ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে বেস্ট ক্যাপিটাল স্ট্রাকচার কোনটি, আমরা কোনটাকে রিকমেন্ড করব। যদি ভ্যালু অফ ফার্মের দিক থেকে যদি চিন্তা করি, দেখো এই যে ভ্যালু অফ ফার্ম যেটা বের হয়েছে এর মধ্যে সর্বোচ্চ ভ্যালু হলো 25,50,000। যদি ভ্যালু অফ ফার্ম ধরে চিন্তা করি তাহলে ক্যাপিটাল স্ট্রাকচার 1 এটি হলো সবচেয়ে ভালো।
আর যদি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যদি বিবেচনা করি, কস্ট বিবেচনা করলে সর্বনিম্ন কস্টকে আমরা পছন্দ করব, সর্বনিম্ন কস্টকে বিবেচনা করব। দেখো এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও যদি আমি দেখি, তা সবচেয়ে ছোট বা লোয়েস্ট কস্ট হলো 0.1176। এটি কোথায় আছে? এটিও ক্যাপিটাল স্ট্রাকচার 1-এ রয়েছে। তার মানে আমরা বলতে পারি এই 5টা ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে ক্যাপিটাল স্ট্রাকচার 1 হলো সবচেয়ে ভালো। তো আমরা একটা কমেন্টস করব, তো লিখব অতএব ক্যাপিটাল স্ট্রাকচার 1 should be recommended। যে রিকমেন্ড করব আমরা ক্যাপিটাল স্ট্রাকচার 1-কে। কারণ কি, যে এখানে মূল কারণটা হলো ভ্যালু অফ ফার্ম হাইয়েস্ট ছিল আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল লোয়েস্ট ছিল। তাই বলবো বিকজ অফ highest value of firm and lowest overall cost of capital, overall cost of capital। প্রিয় ছাত্রছাত্রীরা, আমার সম্পূর্ণ সমাধানটি শেষ হয়ে গেল। তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি দেখে যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সবাই নিরাপদে থেকো, ভালো থেকো। আগামী ক্লাসে আবার নতুন একটি সমস্যা নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।